ইটস মি ব্লেস। সো গত ব্লগে দেখাইছিলাম পুস্কির বাবু হইছে, কিন্তু তার পরের দিন সকাল ঘুম থেকে উঠে দেখি ওই বাবুটা আর নাই। মা আমাকে বলল যে রাতে একটু শব্দ পাইছিল, যেহেতু আমাদের ঘরের আশেপাশে অনেক চিকা আছে, তো মা চিকার আওয়াজ পাইছিল, যেটা আমি গেস করতেছি যে না, ওটা হয়তো পুস্কি চিল্লাইছিল ওর বাবু যখন হয়তো চিকা বা ইঁদুর নিয়ে যায়। মাও বুঝতে পারেনি, আমিও বুঝতে পারিনি, দোষটা মনে আমারই ছিল। একটু যদি আরেকটু সতর্ক হইতাম তাহলে মনে আজকে বাবুটাকে বাঁচাতে পারতাম। আর আমি যখনই ওর কাছে যাচ্ছি তখনই ভাবতেছে হয়তো এবার আমার বাবুটাকে আনে দিবে, অথবা লাইক বাবুটা আসবে এরকম। ওই যে নিচে দেখা যাচ্ছে ওইখানে একটু ফুটা আছে, তারপর এই সাইডগুলোতে ফুটা ছিল, কিন্তু আমি ভালো করে কম্বল দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছিলাম রাতে, যাতে কোনো মতে বাবুটা এদিক ওদিক না হয়, যাতে সরে না যায়। কিন্তু আমার মনে হয় যেটা চিকা ঢুকেই এরকম করে বাবুটাকে নিয়ে গেছে। বাবুটা একদম সুস্থ ছিল, হেলদি ছিল, কোনো সমস্যা ছিল না। একটু অসতর্কর কারণে আজকে বাবুটাকে আমি বাঁচাতে পারলাম না। পুচকে অনেক খুঁজতেছে বাবুকে, যতবারই যাচ্ছি ভাবতেছে হয়তো বাবুটাকে আমি নিয়ে আসবো, কারণ প্রথম যখন ও বেবি দেয় তখন আমরা বাবুগুলোকে আলাদা করে রাখি, কারণ তখন আমার এরকম ভালো খাঁচা ছিল না, ছোটো একটু খাঁচা ছিল পাখির। তো যখন খাওয়ানোর টাইম হতো আমি নিয়ে যাইতাম, তো ভাবতেছে হয়তো বাবুটাকে আনে দিবে। এত খারাপ লাগতেছে যে একটা বাচ্চা হয়েছে, আমি ওটাও বাঁচাতে পারিনি। এরকম কি বলবো, ওই জন্যই চেঞ্জ করে দিছি, নিচে থেকে ওকে উপরে নিয়ে যাই। এটা হয়তো আগে করলে হতো। আমি বাবাকে অনেকবার করে বলছিলাম যে বাবা একটু ঠিক করে দাও, বাবাও একটু ব্যস্ত ছিল, ওই জন্য খাঁচাটা ঠিক করে দিতে পারেনি। নিচে কালুকে এভাবে দিছি কারণ কালু হুটহাট করে বের হয়ে যায়, আর আমি না থাকলে মার খুবই কষ্ট হয়ে যাবে কালুকে ধরতে। কালু অনেক দৌড়াদৌড়ি করে, ওই জন্য নিচটা অতদূর কভার করে দিছি যাতে কালু হুটহাট করে দৌড় মারে বাইরে চলে না যায়, যাতে একটু মায়ের সুবিধা হয়। পুস্কিকে অনেক আদর টাদর করে ওকে একটু ট্রিটস দিলাম, বিস্কুট টিস্কুট দিলাম, তারপর চলে যাই ল্যাম্বে। ওই দিনকার সানডে ছিল, তো সানডেতে চার্চে যেতেই হয় মাস্ট, কোনো গ্যাপ নাই। তো আমি মার সাথে চলে যাই, আর চারিদিকে ডেকোরেট করা শুরু হয়ে গেছে। বাবা অনেক দৌড়াদৌড়ি করতেছে এটার পিছনে, উপরে তারা, তারপর চারিদিকে লাইট টাইট সব লাগানো শুরু হয়েছে। আর এই যে দরজাটাও ফাইনালি কমপ্লিট। আমাদের এখানে আগে কাঠের দরজা ছিল, তারপর এখন এই পিছনে যেহেতু মানুষরা বসে ওরা দেখতে পায় না, ওই জন্য ওরা বলছে এখানে গ্লাস লাগালে কেমন হয়, তো ওই জন্যই গ্লাস লাগানো হয়েছে। আর আমি সবসময় এই ক্যান্ডেলগুলো জ্বালাই, তো আঙ্কেল বলতেছিল যে সামনে জ্বালাও, জ্বালায় টালায় ওটা পুলপিটের যাতে সামনে থাকে। আগে সামনের টেবিলেই ছিল, কিন্তু এখন কেন যেন নিয়ম করছে পিছনের টেবিলে, মানে ওই পুলপিটের সামনে। বলা যায় চার্চের শেষ পর্যায়ে নোটিশ দেওয়া হয়, তো আমরা টিম গ্রুপ থেকে এবারও আবার ডিসাইড করি ইয়ার্ডসেল করার। চার্চের পর আমরা ছোটো মোটো একটা কীর্তন করি। পরের দিনে আমাদের একটা ছোট গ্যাদারিং হয় অ্যাবাউট প্লাস্টিক রিসাইকেলের বিষয় নিয়ে, যেটা আমার খুবই কি বলবো ভালো লাগছে যে ওরা এত দিন পর এই ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস। হয়তো আমি এগুলো আগে দেখাইনি, আগে শুধু আমাদের এরকম এই যে এই পাশে দেখা যাচ্ছে গর্ত, এরকম গর্ত ছিল, এখানে সব ধরনের প্লাস্টিক সব ধরনের জিনিসপত্র ফালানো হতো। এখন সতর্ক হওয়ার পর এরকম সুন্দর লাইক প্লাস্টার করে দিয়ে এখন যেটা নতুন প্ল্যানিং ওটা তো বলাই হবে সামনে। আর আঙ্কেল আমাদের ওয়েলকাম দেওয়া ছিল, তারপর প্রার্থনা দিয়ে শুরু করা হয় মিটিংটা। সো যারা হেল্প হ্যান্ড ছিল তারা আসছে, আর যেহেতু আমাদের বাসায় কোনো হেল্প হ্যান্ড নাই তাই আমি ডিসাইড করি যাওয়ার। আর আমারও কিছু প্ল্যান ছিল যে কীরকম করলে কী হয়, তো আমি ওটা কালাম আঙ্কেলকে বলি। আর এখানে আঙ্কেল এক্সপ্লেন করতেছিল কী দিয়ে কীরকম হয়েছে। আজকে যে ডাকছি এর আগে হয়তো দেখলাম টাকা আরও আগে দিতে পারে, কিন্তু আগে অনেক আগে হচ্ছে। এখন হওয়ার পরেও যদি হয়ে থাকে তাহলে দেখেন কাজ হয়নি, মানে খাবার মধ্যে পলিথিন। তারপর গার্ড আঙ্কেলের যে হেড, মানে গার্ডদের যে হেড সুপারভাইজার, উনি আসে, উনি আঙ্কেল এক্সপ্লেন করে। আমি অনেক সারপ্রাইজড যে ওরা এতটা সিরিয়াস, ওরা এতটা ডিটেলে এই বিষয়ে জানছে। সো আমি এখন পুরা উড়াধুরা নামে পড়বো এই রিসাইক্লিং প্রজেক্টের উপর আমাদের ল্যাম্বে এবং বসুন্ধরা। দেখছেন হয়তো যখন এখানে উঠায় খালি পলিথিন প্লাস্টিকে বোঝাই 6 ট্রাক, আমিও দেখছি। এই যদি দেখছেন একটা পলিথিন কি হজম হয়েছে? আজকে থেকে 10-15 বছর থেকে ফেলছে, একটা পলিথিনও কিন্তু হজম হয়নি। তাই এই যদি অবস্থা হয় তাহলে আমাদের গেলে সংরক্ষণ করতে হবে। কারণ সংরক্ষণ করার কারণ হলো দেখেন আমরা কিন্তু প্লাস্টিক এবং ওই বোতল ব্যবহার করে এবং লোহা লিপ্টন যেটা মেটাল বলা হয়,
বজ্র, এটা ব্যবহার করে কিন্তু আমরা আয় করতে পারি অথবা এটা কাজে লাগাতে পারি। পচনশীলটা এটাও আপনি কাজে লাগাতে পারেন, যেমন আপনি সবুজ শাক তৈরি করেন, এটা আপনারা সবাই জানেন বললেন। আর এই পলিথিনটা যখন এক জায়গায় ফেলবেন, এটা এক জায়গা থেকে সংরক্ষণ করে নিয়ে যাওয়া হবে এবং এটাও বিক্রি হয় পলিথিনটা। আর বোতল তো জানিনি, বোতল তো পটপটিওয়ালারা অনেকে আপনার বাড়ি বাদাম দিয়ে নিয়ে যায়, কেন নিয়ে যায়, এটাও ব্যবহার হয়। এরপর কালাম আঙ্কেল আমাদের দেখায় দেয় যে এখানে প্লাস্টিক ফেলবে, এখানে কাঁচ ফেলবে, এখানে লোহা, মানে উনি বলতে গেলে আমাদের এক্সপ্লেন করে দেয়। দো ওখানে হলো মানে ল্যামিনেটিং করা লেখা থাকবে, যে মানে ডিরেকশন দেওয়া থাকবে কোথায় কী কী ফেলবে, তা উনি একবার বুঝায় বলে দিলেন। তারপর আমার ফ্রেন্ডের বাবা উনিও বুঝায় বললেন মানে কিভাবে রিসাইকেল করব প্লাস্টিক, কিভাবে কি মানে ব্যবহার করবে, তারপর খাবারের বর্জ্যগুলো কোথায় ফেলবে, কিভাবে কি করলে ভালো হয়। তারপর উনি আরও বলে যাতে প্লাস্টিকের ব্যাগ আমরা না কিনি, যেটা থাকে সেটাকেই আবার যাতে পুনর্ব্যবহার করি, কারণ একটা প্লাস্টিকের ব্যাগ অনেক কয়েকবার ব্যবহার করা যায়। তো উনি ওটা এক্সপ্লেন করতেছিল, তারপর চটের ব্যাগ ব্যবহার করার কথা বলতেছিল। তো আমি অনেক খুশি হয়েছি যে এই ব্যাপারে এরা এতটা সিরিয়াস হয়েছে। তারপর একটু স্ন্যাক্সের আয়োজন করে, আর স্ন্যাক্স দেওয়ার পর আমি আমার আইডিয়াগুলো আঙ্কেলদের সাথে শেয়ার করি, আর আঙ্কেলরা বলে যে আচ্ছা তোমাকে একদিন ডাকা হবে, তারপর মেবি আমরা ল্যাম্প চেঞ্জ করতে পারবো অনেকটা। সো এই যে অবস্থা, এটা ঢালাই করা হয়েছে অ্যাজ আই সেড। আগে এগুলো কিচ্ছু ছিল না, আগে সব একবারে ফেলা হতো। তো আমার টার্গেট এবার 25 সালে ল্যাম্পকে প্লাস্টিক ফ্রি করার, এবং বসুন্ধরাকে, এই যে দেখা যাচ্ছে প্লাস্টিক এগুলো সব রিসাইকেল হবে। তারপর আমি চলে যাই ল্যাম্বে আমার বাবুকে নিয়ে, কারণ আমার ওই দিন একদমই ভালো লাগতেছিল না, বলতে গেলে একটু রিফ্রেশ হওয়ার জন্য ল্যাবে যাই। এটা হলো স্পোর্টস দিদি, স্পোর্টস দিদি কাছে ভালো লাগছে, ভালো লাগছে দিদিকে। দিদি বাড়ি যাবা? রাইকা দিব। আমি কালুকে নিয়ে যাওয়ার পর আমার সব ছোটো বোনগুলো ওরা এক্সাইটেড হয়, তো ওরা দৌড়ে আসে, আমি ওদের কোলেও একটু দিই। আর আমি এতদিন ধরে ল্যাম্বে আছি, আমি কখনো এই বট গাছে এভাবে ঝুলি নাই, আমি ওই দিনই ফার্স্ট এভাবে ঝুলছি, ওরা ছিল। সো অনেক ফান করছি, একটু বলতে গেলে মাইন্ডটাকে ফ্রেশ করছি। আর এই যে আমার ছোট্ট বোন, যে আমার ক্যামেরা শুরু হয়ে যায়, সো আমি ট্রাই করছি বেশ কয়েকবার এরকম, আমি অনেক দিন পর এটা এরকম ঝুললাম। আমি জানি না বটগাছে এগুলো কী বলে, প্রচুর হাতে লাগতেছিল, বাট দ্য থিং ইজ আমি ট্রাই করছি, অনেক মজা পাইছি। ওরাও ট্রাই করতেছিল, ওরা অনেক হাইট ভয় পায়, তো কয়েকজনের কাছেই করতেছিল, আর আমি একটু দূরে চেষ্টা করতেছিলাম, কারণ আমার অনেক দূরে যাইতে ইচ্ছা করতেছিল। তারপর আমি আমার বাবুকে নিয়ে একটু মাঠে যাই। মাঠে যাওয়ার সময় আমার একটা দিদি আছে, হুমায়রা দিদি, ও আমাকে বলতেছিল প্লাস চলো আলপনা দেখাই তোমাকে। আমরা আলপনা দিছি অনেক রাত ভরে, তো দিদি আমাকে সব আলপনা দেখাচ্ছিল, যে ওগুলা যেগুলো ওরা করছে, কারণ সামনে যেহেতু ক্রিসমাস আর 16 ডিসেম্বর, সো এই উপলক্ষে এগুলো সব ডেকোরেট করা শুরু করে দিছে দিদিরা। তো দিদি আমাকে বলতেছে চলো তোমাকে দেখাই নিয়ে আসি আমরা কত কষ্ট করে আলপনা দিছি। তারপর আমি আর কালু একটু বসি, একটু খেলাধুলা দেখি, তারপর আমি আবার যাই, ডিনার টিনার করে আবার যাই, কারণ হুমায়রা দিদি ওই দিন লাস্ট ম্যাচ ছিল, টুর্নামেন্ট বলা যায়। আমরা কালুর চারিদিকে এত কুয়াশা, দেন আমি আমার বাবুকে নিয়ে বাড়ি চলে যাই, কারণ আমার ডিনার করতে হবে, আবার ব্যাক করতে হবে। প্রথমে আন্টিদের ম্যাচ হয়, তারপর অনেক দেরি করে দিদিদের ম্যাচ হয়, অ্যারাউন্ড 8:30 ওই দিকে শুরু হয় দিদিদের ম্যাচ। আর ওই দিন মানে গতকালকে প্রচুর কুয়াশা ছিল, মানে কিছুই দেখা যাচ্ছিল না। দিদিরা প্রথম ম্যাচে জিতে আর পরে দুটো ম্যাচ হারে যায়, বাট তাও দিদি অনেক ভালো খেলছে এবং সেকেন্ড হয়েছে। আর তারপর আমি খেলা দেখে বাড়ি রওনা হই। দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডে, বাই।